বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 1 ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বাংলাদেশ দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আজ রাজধানীর কারণ বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। এরপর জানাবো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 60% প্রার্থী ঋণগ্রস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীদের তালিকায় সবার শীর্ষে রয়েছে বিএনপি, এরপর রয়েছে জাতীয় পার্টি। বিএনপির ঋণগ্রস্ত প্রার্থীদের সংখ্যা হচ্ছে 59.41%, অর্থাৎ বেশিরভাগ প্রার্থী ঋণগ্রস্ত। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকাগুলো আর ফেরত দেয়নি। বিএনপির কাছে ব্যাংকের পাওনা 19,000 কোটি টাকার মতো। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশে বিএনপি যে সময় মূলত এই ঋণ নিয়েছে, এই টাকা দিয়ে বাংলাদেশে অন্তত 2টি পদ্মা সেতু তৈরি করা যেত, কিন্তু এখন পর্যন্ত তারা সেই সব ঋণ ব্যাংকে পরিশোধ করেনি। ফলে ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য সরকারকে অতিরিক্ত টাকা ছাপাতে হয়েছে। এর ফলে বাজারে প্রতিটি পণ্যের মূল্য বেড়ে গিয়েছে। এই ঋণ খেলাপিদের কারণে সাধারণ মানুষের জীবনে ব্যাপক হারে প্রভাব পড়েছে। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অনেকেই ঋণ খেলাপিদের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঋণ খেলাপি ব্যক্তিত্ব হচ্ছে হাসনাত আব্দুল্লাহর আসনে, যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, কারণ তার ঋণ এতটাই বেশি যে তার মনোনয়নপত্র আদালত থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি যারা রয়েছেন তাদের বেশিরভাগের মনোনয়নপত্র বৈধ। এর মধ্যে 60%ই ঋণগ্রস্ত। এদিকে নগরকান্দায় আলিমুল্লাহ হত্যাকাণ্ডে রহস্য উন্মোচন। ফরিদপুরের নগরকান্দায় আলিমুল্লাহ হত্যাকাণ্ডে রহস্য উন্মোচিত হয়েছে। গলা কেটে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়ার ঘটনায় 21 দিনের মধ্যে হত্যা রহস্য উন্মোচন করেছে র‍্যাব 10। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, জামাত ইসলামের জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু। 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামের জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের গুল প্লাজায় ভয়াবহ আগুন, এক দোকানেই 30 জন নিহত বেড়ে মোট 61। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নিহতের সংখ্যা বেড়ে 61 জনে দাঁড়িয়েছে। আজ প্লাজাটির মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকে 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিলস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ। এদেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। মূলত তারা সরকারের কাছ থেকে ফেভার চায়। রাজধানীর কারণ বাজারে বিটিএম-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিটিএম এর সভাপতি বলেন, আগামী 1 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ, আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই। মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থা চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে, ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না। সমস্যা সরকারি দপ্তরে ঘুরে কোনো সুরাহা পাননি অভিযোগ করে বিটিএম এর সভাপতি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে মূলত আবার নতুন করে এই সমস্যাগুলো সামনে আসছে। আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং নতুন করে আবার সবকিছু করতে, যাতে করে দেশের প্রতিটি মানুষ নতুন ভাবে আবার সবকিছু করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি যেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি আমাদেরকে সহায়তা করেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে তিনি যেন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাগুলোকে অগ্রাধিকার দেন বলে দাবি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 59.41% প্রার্থী ঋণগ্রস্ত, বলছে টিআইবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার তথ্য অনুযায়ী বিএনপির মোট প্রার্থীদের মধ্যে 59.41% প্রার্থী ঋণগ্রস্ত, যা দলীয় ক্ষেত্রে সর্বোচ্চ। আজ প্রার্থীদের ইশতেহার নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম। টিআইবির তথ্যে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং 249 জন স্বতন্ত্র প্রার্থী মিলে 1981 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে 1732 জন দলীয় প্রার্থী এবং 249 জন স্বতন্ত্র প্রার্থীদের মোট 25.5% ঋণ খেলাপি। তাদের মধ্যে ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ মাত্র 17,471 কোটি টাকা। টিআইবি জানিয়েছে, বিএনপির প্রার্থীদের মধ্যে 60% প্রার্থী ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার প্রায় 32.79% এবং জাতীয় পার্টি প্রার্থীদের মধ্যে 26.97% ঋণগ্রস্ত। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা মাত্র 5% পূরণ করতে পারেনি। প্রার্থীদের মধ্যে 48%-এর বেশি ব্যবসায় জড়িত, আইন ও শিক্ষক পেশায় রয়েছেন যথাক্রমে 12-11%। রাজনৈতিক পেশা হিসেবে মাত্র 1.56% প্রার্থী নিজেদের দেখিয়েছেন, কিন্তু অনেকেই রাজনীতি করেই পেট চালান। অবস্থার স্থাবর সম্পদের ভিত্তিতে এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন, যাদের মধ্যে 530 জনের বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান রয়েছে। মোট প্রার্থীর 22.66%। অতীতে মামলা ছিল 740 জন প্রার্থীর বিরুদ্ধে, যা 31.64%। নির্বাচনের খরচের দিকে তাকালে দেখা যায়, সকল দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট ব্যয় 463 কোটি টাকা। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় 22.5 লক্ষ টাকা। সর্বোচ্চ ব্যয় করেছে বিএনপি 119.5 কোটি এবং দ্বিতীয় অবস্থানে জামাত ইসলাম 80.6 কোটি টাকা। টিআইবির প্রতিবেদন অনুসারে 259 প্রার্থীর তুলনায় 118 প্রার্থীর স্বামী স্ত্রী বা নির্ভরশীলতার সম্পদের পরিমাণ বেশি। 118 প্রার্থীর তুলনায় দালান বা ফ্ল্যাট বেশি এবং 164 প্রার্থীর তুলনায় জমির পরিমাণ বেশি। নগরকান্দায় আলিমুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন। ঢাকার যাত্রাবাড়িতে পৌঁছে আলিমুল্লাহর হাত পা বেঁধে ফেলেন তারা। তবে কিছুক্ষণ পর চেতনা ফিরলে আলিমুল্লাহ হাত পা বাঁধার কারণ জানতে চান। এ সময় স্কচ টেপ দিয়ে তার মুখ আটকে ফেলেন এবং তার উপর হাতুড়ি দিয়ে চুজুপড়ি আঘাত করতে থাকে। এরপর নগরকান্দার নারায়ণখালীতে এসে ব্রিজের নিচে গলায় আঘাত করে বিচের ঢাল সংলগ্ন ডোবায় লাশ ফেলে পালিয়ে যান মমরেজ ও ফিরোজ। ফরিদপুরে নগরকান্দায় গলা কেটে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়ার ঘটনায় 21 দিনের মাথায় হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এই ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ভাগ্নির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ওই যুবক আলিমুল্লাহ ৩৪কে হত্যা করেছে তারই শ্যালক মমরেজ ও দুলাভাই ফিরোজ মিয়া ৩৭। এরপর র্যাব ১২ এর সহযোগিতায় কুষ্টিয়ার আল্লাহর দরগা বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে র্যাব ১০। আজ র্যাব ১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ফিরোজ মিয়া নগরকান্দার মধ্য গজদেয়া গ্রামে লাল মিয়ার ছেলে। র্যাব ১ জানিয়েছে ফরিদপুরের নগরকান্দার নারায়ণখালী ব্রিজের নিচে ডোবা থেকে উদ্ধার করা হয়েছিল অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ। জিন্সের প্যান্ট ও টি শার্ট পরিহিত ওই যুবকের হাত পা বাঁধা ছিল এবং চোখ মুখে স্কেচ টেপ দিয়ে মোড়ানো ছিল। বর্তমানে তার লাশ উদ্ধারের পর এই আসামিদের আটক করা হয়েছে। জামাত ইসলামের জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু। ১০ দলীয় জোটের ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাত ইসলাম জনসমাবেশ শুরু করেছে। মূলত রাজধানীর মিরপুর থেকে তাদের এই সমাবেশ শুরু হয়েছে। মিরপুর স্কুল মাঠ থেকে আজ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এখানে আগে থাকতেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং এই আসন থেকে এর আগে অতীতেও তিনি অনেকবার দাঁড়িপাল্লা নিয়ে তিনি জয়লাভ করেছেন। এর আগে বিএনপির সঙ্গে যখন জামাতে জোট ছিল তখনও কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে এই আসন থেকেই কিন্তু নির্বাচন করেছেন ডা শফিকুর রহমান। এবারও আশা করা যায় তার ব্যতিক্রম হবে না, কারণ এই আসনে জামাত ইসলামের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেই ভোট ব্যাংকের ভোটেই আশা করা যায় জামাত ইসলাম ঢাকার শফিকুর রহমানের আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আগামীকাল পঞ্চগড় থেকেই মূলত তাদের এই নির্বাচনী যাত্রা শুরু করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে সবকিছু করার ব্যাপারে স্বপ্ন দেখছে। তারা একটি দুর্নীতিহীন সমাজ গঠন করতে চায় যেখানে বিএনপির প্রায় ৬০% প্রার্থী ঋণখেলাপি। তাদের পেটে রয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা, যেটা দিয়ে প্রায় বিএনপি যে আমলে এই টাকাগুলি নিয়েছে সে টাকা দিয়ে মূলত পদ্মা সেতু আরও নির্মাণ করা সম্ভব হতো। আবার নতুন করে এই দলকে দেশের তরুণ সমাজ দিয়ে ভোট দিয়ে যদি ক্ষমতা আনে তাহলে সেক্ষেত্রে আবার বাংলাদেশের সামনে যে কি অপেক্ষা করছে সেটি দেখার বিষয় বলে মনে করছে। সব কথা বলে মূলত জামাত ইসলাম তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং এই প্রচারণার মধ্য দিয়ে তারা বাংলাদেশে একটি ভালো ইমেজ ক্রিয়েট করতে পেরেছে এবং সেভাবেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা মনে করে তারা যে 10টি ইসলামিক দল মিলে যে জোট গঠন করেছে সেই জোট নিয়ে মূলত আগামীর নতুন বাংলাদেশ তারা গড়ে তুলতে চায় এবং সে অনুযায়ী তারা কাজ করছে।